আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজি অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএ অনার্স সেকেন্ড ইয়ার এবং বিবিএ পাস কোর্স সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ের চ্যাপ্টার 1 রিভিউ অফ অ্যাকাউন্টিং প্রসেসের আরেকটি ক্লাস নিয়ে আসলাম। আজকে আমাদের ক্লাস নাম্বার 3। এর আগের দুটি ক্লাসে আমরা বিভিন্ন ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট তোমাদের করে দেখিয়েছি এবং এনইউর প্রিভিয়াস কোয়েশ্চেন আমরা সলভ করেছি। এর ধারাবাহিকতায় আজকে আমরা আরেকটি এনইউর প্রিভিয়াস কোয়েশ্চেন সলভ করে দেব ইনশাআল্লাহ। আজকের ক্লাসটি দেখলেও তোমরা খুব গুরুত্বপূর্ণ অনেক কিছু শিখতে পারবা এই ক্লাস থেকে। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। তো এই ক্লাসটিতে যে ম্যাথটি আলোচনা করা হবে তোমরা স্ক্রিনে ম্যাথটি দেখতে পাচ্ছ। এই ম্যাথটি মূলত আজকে আমি তোমাদের করে দেখাবো। তো আমাদের ক্লাস মানে একটু ভিন্ন কিছু, সেটা তোমরা জানো। তো খুব মনোযোগ দিয়ে যদি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখো তাহলে আশা করি তোমাদের এই ম্যাথটা বুঝতে কোনো অসুবিধা হবে না, সাথে আমরা অনেকগুলো বেসিক কনসেপ্ট জানতে পারবো। আমাদের ক্লাসগুলো যখন আমরা তৈরি করি আমরা তখন বেসিক কনসেপ্টের উপর ভিত্তি করে ক্লাসগুলো তৈরি করে থাকি। এই জন্য দেখা গেল বাজারের গতানুগতিক বই থেকে বা সাজেশন থেকে আমাদের ক্লাসগুলোর একটু রেজাল্টটা ভিন্ন হয়। এটা নিয়ে আমাদের অনেকে বলো যে স্যার আপনার ক্লাসের ম্যাথের অ্যান্সারগুলো ভিন্ন। তাই ভাই আমি তো যেটুক শিখেছি সেটুক সম্পূর্ণটাই পিওর জ্ঞানটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো সেই জন্য দেখা গেল যে গতানুগতিক বইয়ে যে সমাধানগুলো করেছে সেই সমাধানের পথে আমি হাঁটি না, আমি যেটুক জানি এবং অথেন্টিক জ্ঞানটুকু তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো তোমাদের যদি কোনো কিছু আমার এই কনসেপ্ট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো, ঠিক আছে? এবং তোমাদের স্যারদের সাথে এই কনসেপ্টগুলো নিয়ে তোমরা আলোচনা করতে পারো এবং তোমাদের স্যার কি মন্তব্য করেছে সেটাও আমাদেরকে তোমরা জানাতে পারো। তো এখানে এই ম্যাটটিতে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো তোমাদের কেমন লাগে আমাদের ক্লাসগুলো অবশ্যই আমাদেরকে জানাবা, এবং তোমরা যদি চাও আমাদের বিবি অনার্স সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার এবং এমবিএর যে পেড কোর্স আছে সেখানে ভর্তি হয়ে তোমাদের সম্পূর্ণ প্রস্তুতিটা আমাদের সাথেই করতে পারো। তো সবাইকে আমাদের কোর্সের আমন্ত্রণ জানিয়ে আমরা ক্লাসটি শুরু করছি। তো চলো আমরা প্রথমে পড়ে আসি যে আমাদের যে ইনকাম ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে সেখানে কি বলা আছে। এই ট্রায়াল ব্যালেন্সটা এবং সমন্বয়গুলো যদি আমরা প্রথমেই বুঝে নিব, তারপর আমরা অঙ্কে প্রয়োগ দেখব, তাহলে তোমাদের একই জিনিস কয়বার শেখা হবে? 2বার। তাহলে আর কোনো সমস্যা থাকবে না আশা করি। এখানে আমাদের বলা আছে পার্সেস। এই পার্সেসটা কোথায় আছে? কস্ট অফ গুডস সোলে, মনে রাখবা। ক্যারিজ ইনওয়ার্ড মানে ক্রয় পরিবহন, এটা পার্সেসের সাথে যোগ হবে কস্ট অফ গুডস সোলের আন্ডারে। সেলস রিটার্ন, এটা সেলস থেকে বাদ যাবে। প্রিমিসেস, এটা স্থায়ী সম্পদ, ফিক্সড অ্যাসেটে আসবে ব্যালেন্স শিটে। ওপেনিং স্টক, এটা কস্ট অফ গুডস সোলে আসবে। ইকুইপমেন্ট, এটা ফিক্সড অ্যাসেট, এটা অ্যাসেট পাশে আসবে। ওয়েজেস, এটা হচ্ছে ডিরেক্ট এক্সপেন্স, এটা কস্ট অফ গুডস চলে আসবে। ডিরেক্ট এক্সপেন্সগুলো কস্ট অফ গুডস চলে আসে। অ্যাকাউন্টস রিসিভেবল, এটা কারেন্ট অ্যাসেট, এটা ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটে আসবে। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স, এটা একটা খরচ, অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাটাগরিতে আসবে। অর্থাৎ অপারেটিং এক্সপেন্সের দুইটা পার্ট, একটা হচ্ছে পরিচালন সংক্রান্ত আর একটা হচ্ছে বিক্রয় ও বিতরণ সংক্রান্ত। তো যেহেতু এখানে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলছে, এটা প্রশাসনিক ব্যয়। প্রশাসনিক ব্যয় হচ্ছে ব্যবসা পরিচালনগত ব্যয়, এই জন্য এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে আমরা দিয়ে দিব। এরপর আছে ক্যাশ ইন হ্যান্ড, এটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট। ইন্স্যুরেন্স এক্সপেন্স, এটা প্রশাসনিক ব্যয়ের মধ্যে দিয়ে দিবা। আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, এটা সেলিং এক্সপেন্সে দিবা। ড্রয়িংস, এটা মালিকানা সত্ত্ব থেকে বাদ দিব, মূলধন থেকে বাদ দিব। তো এবার আমরা দেখি ক্রেডিট পাশে কি আছে। ক্রেডিট পাশে আছে পার্সেস রিটার্ন, এটা আমরা পার্সেস থেকে বাদ দিব। সেলস আছে, এটা কস্ট অফ গুডস সোল্ড উপরে, সবার উপরে সেলস দিয়ে আমরা ম্যাথটা শুরু করি, এটা রেভিনিউতে লিখবো। ক্যাপিটাল, এটা মালিকানা সত্ত্ব। অ্যাকাউন্টস পেয়েবল, এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটি। আর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, এটা হচ্ছে কন্ট্রা অ্যাসেট, অর্থাৎ কন্ট্রা অ্যাকাউন্ট রিসিভেবল। তো এটা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমরা বাদ দিব, বা আমাদের যে অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন সেই অ্যাডজাস্টমেন্টগুলোতে আমরা এটার কাজ করব। তো এই হচ্ছে আমাদের ট্রায়াল ব্যালেন্স। এখন নিচে সমন্বয় কি বলছে আমরা একটু দেখি। টাকা 3000 অফ ওয়েজেস রিটেইন টু নেক্সট অ্যাকাউন্টিং ইয়ার। আমাদের ওয়েজেসের 3000 টাকা হচ্ছে পরবর্তী অ্যাকাউন্টিং ইয়ারের জন্য। তার মানে এটা কি? এটা হচ্ছে অগ্রিম ওয়েজেস। তো এটা আমাদের যে ওয়েজেস আছে 20,000 টাকা, এই 20,000 টাকার মধ্যে এই 3,000 টাকা হচ্ছে পরবর্তী বছরের। তাহলে এই বছরের কত? এই বছরের 17,000। তার মানে ওয়েজেস যখন আমরা লিখব তখন এই 20,000 থেকে ওয়েজেসটা বাদ দিতে হবে, এবং যে 3,000 টাকা অগ্রিম ওয়েজেস, সেই অগ্রিম ওয়েজেসটা ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটে দেখাতে হবে। প্রিপেড ওয়েজেস হিসেবে ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটে দেখাতে হবে। আশা করি এটা ক্লিয়ার। 2 নম্বর, ক্লোজিং স্টক ভ্যালুর টাকা 10,000 অফ হুইচ 1,000 ডেস্ট্রয়েড বাই ফায়ার, নো ইন্স্যুরেন্স ক্লেম এডমিটেড। আমাদের বলছে ক্লোজিং স্টক হচ্ছে 10,000 টাকা, যার মধ্যে 1,000 টাকা আছে
যেই পণ্যটা আগুনে পুড়ে গেছে, তার মানে মজুদ পণ্য যে 10,000 ছিল এখন কি 10,000 আছে? 10,000 নাই, তাহলে 1,000 পুড়ে গেছে। এই যে মজুদ পণ্য পুড়ে গেছে এটা ক্লোজিং স্টক থেকে অর্থাৎ সমাপনী মজুদ থেকে বাদ দিবা। কোথায় বাদ দিবা? যখন আমরা কস্ট অফ গুডস নির্ণয় করব তখন সমাপনী মজুদ থেকে বাদ দিব, আবার যখন আমরা ব্যালেন্স শিটে সমাপনী মজুদ বসাবো তখন আমরা এটা বাদ দিয়ে বসাবো। তাহলে গেল সমাপনী থেকে 2 বার বাদ। এবার যেই পণ্যটা নষ্ট হয়েছে, এই যে 1,000 টাকার পণ্য নষ্ট হয়েছে, এই পণ্যটা তো আমাদের ক্রয়ের মধ্যে আছে, তাই না? তাহলে এটা ক্রয় থেকেও বাদ দিতে হবে, কারণ এই পণ্যটা তো আমরা বিক্রয় করিনি। আমরা কি করিনি? বিক্রয় করিনি। এই জন্য এটা ক্রয় থেকে বাদ দিতে হবে। এবং এই 1,000 টাকাটা অ্যাবনর্মাল লস হিসাবে আমাদের নন অপারেটিং এক্সপেন্সে আমরা দেখাই দিব ইনকাম স্টেটমেন্টে। তাহলে এই যে 1,000 টাকার কাজ হবে 4 বার, সেটা সমান ক্লোজিং স্টক যে 2 বার বসে, একবার কস্ট অফ গুডস হলো, একবার কারেন্ট অ্যাসেটে, এখানে 2 বার বাদ যাবে। আর একবার এই যে ডেস্ট্রয়েড বাই ফায়ার, গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার, এটা আমাদের পার্সেস থেকে বাদ দিতে হবে, প্লাস ব্যালেন্স শিটে গিয়ে সরি ইনকাম স্টেটমেন্টে গিয়ে নন অপারেটিং এক্সপেন্সে দেখাতে হবে। তো আশা করি ক্লিয়ার তোমরা। এবার চলে আসে আমরা পরে, এখানে যেহেতু নো ইন্স্যুরেন্স ক্লেম এডমিটেড, কোনো ইন্স্যুরেন্স কোম্পানি টাকা দেয়নি। যদি এখানে 1,000 টাকার মধ্যে কিছু টাকা ইন্স্যুরেন্স কোম্পানি দিত, তাহলে যেটা খরচ ক্ষতি হইতো সেই ক্ষতিটা আমরা ইনকাম স্টেটমেন্টে নন অপারেটিং এক্সপেন্সে বসাইতাম, আর যেটা ইন্স্যুরেন্স কোম্পানি দিত সেটা ইন্স্যুরেন্স ক্লেম নামে ইনকাম স্টেটমেন্টে সরি ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটে বসাই দিতাম। তো এবার আশা করি ক্লিয়ার। এখানে বলছে রেইজ অ্যালাউন্স ফর ডাউটফুল অ্যাকাউন্টস 2% অন নেট সেলস। এখানে ভালো করে মনোযোগ দেওয়ার বিষয় আছে। 2% অন নেট সেলস। আমাদের অনাদায়ী দেনা সঞ্চিতি, অনাদায়ী দেনা সঞ্চিতি 2% রাখতে হবে। কিসের উপর? অন নেট সেলস। নেট সেলস এর উপর 2% রাখতে হবে। তোমরা তো এতদিন অন অ্যাকাউন্ট রিসিভেবল করতে করতে অভ্যস্ত, অন অ্যাকাউন্ট রিসিভেবল করতে করতে অভ্যস্ত, কিন্তু আজকে বলছে কিসের উপর? নেট সেলস এর উপর বলছে। নেট সেলস যদি বলে তোমাদের, তাহলে আমাদের এটা ধরতে হবে কিসের উপর? সেলস থেকে সেলস রিটার্ন বাদ দিয়ে যে অ্যামাউন্টটা থাকবে সেই অ্যামাউন্টের উপর 2% করতে হবে। এবং এখানে আমাদের ইনকাম স্টেটমেন্টে এটার প্রেজেন্টেশনটা একটু ভিন্ন। তোমরা ওই জায়গাটা মনোযোগ দিয়ে দেখলে আমরা কিভাবে দেখাইছি ওইটা তখন ক্লিয়ার হয়ে যাবে এবং বুঝতে পারবা। এবার 4 নম্বরে আছে ইন্স্যুরেন্স এক্সপায়ার 1,000। ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়েছে 1,000 টাকা। তার মানে আমরা এখানে দেখি ইন্স্যুরেন্স এক্সপেন্স কত আছে? ইন্স্যুরেন্স এক্সপেন্স আছে 3,000 টাকা। এর মধ্যে এক্সপায়ার হয়েছে 1,000 টাকা, তার মানে খরচ হয়েছে 1,000 টাকা, তার মানে 2,000 টাকা এখনো এক্সপায়ার হয় নাই। এই 2,000 টাকা হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স। যেটা এক্সপায়ার হয়েছে সেটা তোমরা ইনকাম স্টেটমেন্টে দেখাবা, আর যেটা এক্সপায়ার হয়নি বা প্রিপেড রয়ে গেছে সেটা দেখাবা তোমরা কোথায়? ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেটে প্রিপেড ইন্স্যুরেন্স হিসাবে। এরপর বলা আছে ডেপ্রিসিয়েশন 5% অন ইকুইপমেন্ট। ইকুইপমেন্টের উপর 5% ডেপ্রিসিয়েশন ধরবা। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা ইনকাম স্টেটমেন্টে দেখা দিবা এবং একুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমরা ব্যালেন্স শিটে ওই সম্পত্তি থেকে বাদ দিয়ে দিব। দ্য ওনার উইথড্র গুডস 5,000 হুইচ নট বি রেকর্ডেড। মালিক 5,000 টাকার পণ্য উত্তোলন করেছে, সেটা রেকর্ড করা হয়নি। পণ্য উত্তোলন করলে ক্রয় থেকে বাদ যাবে এবং ওনার সিকিউরিটিতে গিয়ে মূলধন থেকে এই উত্তোলনটাও বাদ যাবে, যে নর্মাল যে ড্রয়িংস আছে সেই ড্রয়িংসের সাথে। আমাদের বলছে মাল্টি স্টেপ ইনকাম স্টেটমেন্ট করার জন্য এবং একটা ক্লাসিফাইড ব্যালেন্স শিট করার জন্য। তো চলো আমরা প্রথমে ইনকাম স্টেটমেন্টে চলে যাই। আমরা ইনকাম স্টেটমেন্টে একটা গড় কাটলাম, যেখানে ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2015 হিসাবে লিখে দিলাম। তো লেখার পর এখানে প্রথমে আমরা লিখবো কি? সেলস। রেভিনিউ জায়গায় প্রথমে লিখবো সেলস। সেলস থেকে আমরা বাদ দিব সেলস রিটার্ন। বাদ দেওয়ার পর যেটা থাকবে সেটা হচ্ছে নেট সেলস। এখন কথা হচ্ছে সেলস কোথায়? আমরা দেখি একটু কোয়েশ্চেনটাই। এই যে আমাদের অঙ্কে সেলস ছিল 2 লক্ষ টাকা। তোমরা দেখো একটু, যদি একটু ক্লাসটা বড় হবে কিন্তু মনোযোগ দিলে তোমরা ভালো করে একবার শুরু থেকে ক্লাসটা বুঝতে পারবা। এই যে সেলস হচ্ছে 2 লাখ, আর সেলস রিটার্ন হচ্ছে আমাদের 25,000 টাকা। সেলস রিটার্ন হচ্ছে 25,000 টাকা। তাহলে এই সেলস থেকে সেলস রিটার্নটা আমরা কি দিব? বাদ দিব। সেলস থেকে সেলস রিটার্নটা আমরা বাদ দিলে নেট সেলস পেয়ে যাবে 1,75,000 টাকা। আশা করি ক্লিয়ার। এবার আমরা এখানে বাদ দিব কস্ট অফ গুডস সোল্ড। এটা তোমরা জানো, আমাদের বেসিক কনসেপ্টে আমরা এগুলো আলোচনা করেছি। কস্ট অফ গুডস সোল্ড এর প্রথমে আসবে ওপেনিং ইনভেন্টরি। তো ওপেনিং ইনভেন্টরি কত ছিল আমরা দেখি। ওপেনিং ইনভেন্টরি ছিল রেওয়া মিলেরটা। ওপেনিং ইনভেন্টরি কোনটা হবে? রেওয়া মিলে যে ওপেনিং ইনভেন্টরি আছে সেটাই হবে ওপেনিং ইনভেন্টরি। তো রেওয়া মিলে এখানে ওপেনিং স্টক বলা আছে, দেখাই আমি তোমাদের। রেওয়া মিলে এখানে ওপেনিং স্টক বলা আছে 10,000 টাকা। ওপেনিং স্টক 10,000 টাকা। এই 10,000 টাকা ওপেনিং স্টক আমরা কি করব? প্রথমে লিখে নিব এই যে ওপেনিং স্টক 10,000 টাকা। এই ওপেনিং স্টকের সাথে আমরা যোগ করব এবার পার্সেস।
কারণ পার্সেসের সাথে যেহেতু আমাদের কিছু ওয়ার্কিংস আছে সেগুলো আমরা এখানে দেখাইবো। তো পার্সেস কত, 1 লাখ টাকা। আমরা একটু দেখি কোয়েশ্চেনে পার্সেস 1 লাখ টাকা কিনা। এই যে পার্সেস হচ্ছে এখানে 1 লক্ষ টাকা, দেখো পার্সেস 1 লক্ষ টাকা, সাথে পার্সেস রিটার্ন। পার্সেসের সাথে কি কাজ হবে আমি সেটা একটু তোমাদের আগে বলে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে পার্সেসের 1 লাখ টাকা, এই 1 লাখ টাকা থেকে আমরা পার্সেস রিটার্নটা বাদ দিব, পার্সেস রিটার্নটা বাদ দিব। তারপর আমরা বাদ দিব হচ্ছে এই যে গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার, আগুনে বিনষ্ট পণ্য বাদ দিব। তারপর পণ্য উত্তোলনটা আমরা বাদ দিব। তাহলে পার্সেস থেকে পার্সেস ডিসকাউন্ট বাদ দিব, পার্সেস রিটার্ন বাদ দিব, তারপর হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য বাদ দিব এবং পণ্য উত্তোলন বাদ দিব আমরা। এরপর আমরা বিবিধ খরচগুলো মানে ডাইরেক্ট খরচগুলো বা প্রত্যক্ষ খরচগুলো যোগ করব। তো প্রথমে আমরা বাদ দেওয়ার আইটেমগুলো বাদ দিয়ে নিই। তো এখানে আমরা প্রথমে বাদ দিব পার্সেস রিটার্ন, গুডস উইথড্র আর গুডস ডেস্ট্রয়েড বাই ফায়ার, এগুলো আমরা বাদ দিব। টোটাল 13,500 টাকা বাদের আইটেম। তাহলে 1 লক্ষ টাকা থেকে যদি 13,500 টাকা আমরা বাদ দিই তাহলে কত থাকে, তাহলে থাকে 86,500 টাকা। এটার সাথে আমরা এবার যোগ করব ওয়েজেস, আর যদি ফ্রেট ইন থাকে বা ক্যারিজ ইন থাকে সেগুলো। তাহলে এখানে আমরা ক্যারিজ ইন ওয়ার্ডটা যোগ করব আর ওয়েজেসটা যোগ করব, কারণ ওয়েজেস থেকে ওয়েজেসের যে প্রিপেড আছে সেটা আমরা এখানে বাদ দিব। তো দেখে আসি চলো আমাদের ক্যারিজ ইন ওয়ার্ড কত আছে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে ক্যারিজ ইন ওয়ার্ড আছে আমাদের 4,000 টাকা, তাহলে ক্রয় পরিবহন 4,000 টাকা, আর ওয়েজেস আছে আমাদের 20,000 টাকা। এই 20,000 টাকা থেকে আমাদের অগ্রিম 3,000 টাকা আছে, এটা বাদ দিয়ে নিব। তাহলে এখানে দেখো এই যে ক্যারিজ ইনওয়ার্ড হচ্ছে 4,000 টাকা, সাথে ওয়েজেস থেকে প্রিপেড ওয়েজেস 3,000 টাকা আমরা বাদ দিলে থাকে 17,000 টাকা। তাহলে 86,500 সাথে যদি আমরা 4,000 আর 17,000 যোগ করি তাহলে আসে 1,07,500 টাকা। এখন এই 10,000 টাকার সাথে 1,07,500 টাকা যদি আমরা এখানে যোগ করে দিই তাহলে আমাদের টোটাল অ্যামাউন্ট নামে 1,17,500 টাকা। এখান থেকে আমরা বাদ দিব ক্লোজিং স্টক। ক্লোজিং স্টক কত ছিল আমাদের, আমরা একটু দেখি কোয়েশ্চেনে ক্লোজিং স্টক কত ছিল। আমাদের ক্লোজিং স্টক ছিল 10,000 টাকা, যার মধ্যে 1,000 টাকা আগুনে বিনষ্ট পণ্য ছিল। তাহলে 10,000 থেকে 1,000 টাকা বাদ দিয়ে ক্লোজিং স্টক বাদ যাবে 9,000 টাকা। তাহলে এখানে দেখো যে 10 থেকে 1,000 টাকা বাদ দিয়ে আমরা 9,000 টাকা বাদ দিয়েছি। তো ওপেনিং স্টকের সাথে যদি আমরা কস্ট অফ পার্সেস যোগ করি এবং ক্লোজিং স্টক যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কস্ট অফ গুডস পেয়ে যাই 1,08,500 টাকা। এবার সেলস থেকে আমরা যেখানে সেলসটা লিখেছি নিট সেলস, এই নিট সেলস থেকে যদি আমরা কস্ট অফ গুডস বাদ দিই তাহলে আমরা পাবো গ্রস প্রফিট 66,500 টাকা। আশা করি তোমরা গ্রস প্রফিট পর্যন্ত বুঝতে পারছো। যেহেতু আমার এখানে একটু জায়গা সংকুলন হচ্ছে না, আমি স্লাইডটা একটু উপরে তুলে নেই, তারপর তোমরা খুব সহজেই বাকি ম্যাথটা আমি এখানে তোমাদের দেখাই দিব। তো গ্রস প্রফিটের পরে আমরা মূলত কি বাদ দিব, আমরা বাদ দিব অপারেটিং এক্সপেন্স। কারণ অপারেটিং এক্সপেন্স দুই প্রকার, একটা হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স আর একটা হচ্ছে মার্কেটিং এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। তো সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স কি কি আছে আমরা একটু কোয়েশ্চেন থেকে দেখে আসি। তো এখানে দেখো আমরা কোয়েশ্চেন থেকে যখন দেখব এখানে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সের মধ্যে আমরা দেখতে পাচ্ছি সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স নামে একটা খরচ দেওয়া আছে 10,000 টাকা। সাথে সাথে আমাদের যে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট রাখতে হবে 2% অন নিট সেলস, এটাও কিন্তু সেলিং এক্সপেন্স। তো নিট সেলসের উপর আমাদের 2% অ্যাকাউন্ট রিসিভেবল রাখতে হবে। তো আমরা এখন চলো দেখে আসি আমাদের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সগুলো। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স 10,000 টাকা, আর ব্যাড ডেট এক্সপেন্স এই 1,75,000 টাকার উপর 2% রাখলাম। 1,75,000 টাকা আমরা কোথায় পেয়েছি, ওই যে আমাদের নিট সেলস থেকে সেলস রিটার্ন বাদ দেওয়ার পর যে সেলসটা ছিল সেখানের উপর আমরা 2% করেছি। এখন তোমাদের মনে একটা প্রশ্ন জাগে, অথবা তোমরা খেয়ালি করো না ব্যাপারটা, যে প্রশ্নটার উত্তর আমি তোমাদের দিয়ে দেই। এখানে দেখো আমাদের কোয়েশ্চেনে কি ছিল, আমাদের 2% নিট সেলসের উপর অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট রাখতে হয়েছে। তো আমরা জানি সমন্বয় থেকে আমরা যেই অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট বের করি সেটা হচ্ছে কি নতুন সঞ্চিতি, কিন্তু ইনকাম স্টেটমেন্টে বসানোর সময় নতুন সঞ্চিতি থেকে পুরান সঞ্চিতি যেটা থাকে ওটা বাদ দিয়ে বসাতে হয়, এটা আমরা জানি তাই না। একটা জিনিস তোমরা মনে রাখবা, এখানে বলছে অন নিট সেলস, যদি কখনো এরকম নিট সেলসের উপর অনাদায়ী দেনা সঞ্চিতি রাখতে বলে তখন তোমাদের এই পুরাতন সঞ্চিতিটা কখনোই অ্যাডজাস্ট হবে না। এটা মনে রাখবা, এই পুরাতন সঞ্চিতিটা অ্যাডজাস্ট করা যাবে না যদি নিট সেলসের উপর
অনাদি দেনা সঞ্চিতি রাখতে বলে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। যদি অন অ্যাকাউন্ট রিসিভেবল বলতো, অ্যাকাউন্ট রিসিভেবলের উপর পার্সেন্ট করে যে সঞ্চিতি ছিল সেখান থেকে আমরা পুরাতন সঞ্চিতিটা বাদ দিতাম। যেহেতু নিট সেলস বলছে, এটা বাদ দেওয়া যাবে না, এটা নিয়মের মধ্যে পড়ে। কিন্তু সেলসের টোটাল ইমপ্যাক্টটা এই হিসাবকালের মধ্যে পড়তেছে, এই জন্য এটার উপর যদি সঞ্চিতি রাখতে হয়, পুরো সঞ্চিতি এই হিসাবকালের ইনকামের উপর অ্যাডজাস্ট করতে হবে। ঠিক আছে? তো এই জন্য আমরা সরাসরি এই সঞ্চিতিটা এখানে 2% লিখে বসাই দিছি, এখানে পুরাতন সঞ্চিতিটা বাদ দেয়নি। তো এখানে বাদ দুটা যোগ করার পর আমাদের টোটাল সেলিং এক্সপেন্স 13,500 টাকা। এবার এটার সাথে আমরা এখানে অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স যোগ করব। কারণ অফিসিয়াল অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স কি কি আছে আমরা দেখে আসি। এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে আমাদের একটা, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আছে একটা 25,000 টাকা। অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স 25,000। তো এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সটা দেখাবো, তারপর হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স এক্সপেন্স দেখাবো। ইন্স্যুরেন্স এক্সপেন্স দেখাবো 1,000, যেহেতু এখানে এক্সপায়ার হয়েছে 1,000। এক্সপায়ার মানে যেটা খরচ হয়ে গেছে। এরপর আমরা এখানে যে ডেপ্রিসিয়েশন ধরবো, সেই ডেপ্রিসিয়েশন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে ইনক্লুড করে দিব। তো চলো এখন আমরা দেখে আসি আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সের মধ্যে কি কি দেখালাম। ইন্স্যুরেন্স এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স আর হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স। টোটাল যোগ করার পর আমাদের এই যে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স দুটো যোগ করার পর আমরা পাই 40,500 টাকা। এটা যদি আমরা এই 66,500 গ্রস প্রফিট থেকে যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা পেয়ে যাব অপারেটিং ইনকাম। এবার আমরা এখান থেকে নন অপারেটিং এক্সপেন্সটা বাদ দিব। নন অপারেটিং এক্সপেন্স হচ্ছে কোনটা? ওই যে গুডস ডেস্ট্রয়েড হয়েছিল 1,000 টাকা, সেখান থেকে তো ইন্স্যুরেন্স কোম্পানি কিছু দেয়নি। এই ইন্স্যুরেন্স কোম্পানি না দেওয়ার কারণে পুরোটাই আমাদের কি হয়েছে? ক্ষতি হয়েছে। এই ক্ষতিটা আমরা নন অপারেটিং এক্সপেন্স হিসেবে দেখা দিব। তাহলে আমাদের লাভ থাকে কত? 25,000 টাকা। যদি এখানে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি যদি ধরো 800 টাকা দিত, তাহলে আমরা এখানে 200 দেখাতাম, আর বাকি 800 টাকা আমরা ব্যালেন্স শিটের কারেন্ট অ্যাসেটে দেখাতাম। তার মানে যেটা নিট ক্ষতি হয়, মানে মোট যে ক্ষতিটা হয় সেটা পার্সেস থেকে বাদ দিবা। এরপর নিট যে ক্ষতিটা হয় সেটা ইনকাম স্টেটমেন্টে বসাবা, আর ইন্স্যুরেন্স কোম্পানি যেটা দিবা সেটা ব্যালেন্স শিটে বসাবা। তো আশা করি তোমরা ক্লিয়ার এই নিট ইনকামটা। এবার আমরা সরাসরি ব্যালেন্স শিটে চলে যাই। মালিকানা সত্ত্বটা আমরা ব্যালেন্স শিটের মধ্যেই করে নিব, যেহেতু আমাদের রিকোয়ারমেন্ট চাই না, আমরা সরাসরি ব্যালেন্স শিটে চলে যাই। এবার আমরা প্রথমে ব্যালেন্স শিটের একটা ছক কেটে নিই। ব্যালেন্স শিটের মধ্যে আমরা এখানে অ্যাজ এফ 31 ডিসেম্বর দিয়ে তারিখগুলো লিখবো। লেখার পর আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে অ্যাসেটগুলো লিখবো। এখন অ্যাসেটগুলো কি কি সেটা আমরা দেখি আগে। তো এখন আমরা প্রথমে অ্যাসেটগুলো দেখাবো। অ্যাসেটের মধ্যে আমরা প্রথমে লিখবো কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট কি কি আছে চলো দেখে আসি। কারেন্ট অ্যাসেটের মধ্যে আমাদের আছে হচ্ছে প্রথমে আমি একটু দেখাই তোমাদের, ক্যাশ ইন হ্যান্ড, এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। অ্যাকাউন্টস রিসিভেবল, এটাও কারেন্ট অ্যাসেট। তারপর হচ্ছে আমাদের প্রিপেড ওয়েজেস, সেটাও কারেন্ট অ্যাসেট। আর এখানে যে ইন্স্যুরেন্স এক্সপায়ার হয়েছিল 1,000 টাকা, এখানে ইন্স্যুরেন্স ছিল 3,000 টাকা, এখানে 2,000 টাকা হচ্ছে প্রিপেড ইন্স্যুরেন্স, এটাও কারেন্ট অ্যাসেট। সাথে ক্লোজিং ইনভেন্টরি 10,000 থেকে 1,000 বাদ দিয়ে 9,000 টাকা, এটাও কারেন্ট অ্যাসেট। কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবল থেকে আমাদের এই যে অ্যালাউন্স ফর ডাউটফুল ডেট, এই যে 1,500 টাকা প্লাস নতুন করে আমরা চলতি বছর সেলসের উপর যে 2% ধরেছিলাম, এই দুইটা একসাথে যোগ করে বাদ দিতে হবে। যেহেতু এই অ্যালাউন্সটা আমরা ইনকাম স্টেটমেন্টে কাজ করিনি, সেটা এই জন্য ব্যালেন্স শিটে গিয়ে নতুন সঞ্চিতির সাথে এই পুরান সঞ্চিতিটা যোগ হয়ে অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিতে হবে। এই নিয়মটা একটু মনে রাখবে তোমরা। তো এখন আমরা এখানে কারেন্ট অ্যাসেটগুলো দেখাবো। কারেন্ট অ্যাসেটের মধ্যে ক্যাশ ইন হ্যান্ড 7,000 টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল এই যে নতুন এবং পুরান দুইটা যোগ করে আমরা অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ দিলাম। তারপর আমাদের ক্লোজিং ইনভেন্টরি 9,000 টাকা, তারপর প্রিপেড ওয়েজেস হচ্ছে আমাদের 3,000 টাকা, সাথে আমাদের প্রিপেড ইন্স্যুরেন্স আছে 2,000 টাকা। এগুলো যোগ করে দিলে কারেন্ট অ্যাসেট পেয়ে গেলাম। এরপর আমরা ফিক্সড অ্যাসেটটা দেখাবো। এখানে প্রিমিসেস, ইকুইপমেন্ট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিব। ফিক্সড অ্যাসেটটা যদি যোগ করে দিই তাহলে আমরা পেয়ে যাব টোটাল অ্যাসেট। এবার টোটাল অ্যাসেটের পরে আমরা দেখাবো কারেন্ট লায়াবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি। এখানে কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে কি আছে? অ্যাকাউন্টস পেয়েবল। আর ওনার সিকিউরিটির মধ্যে তেমন কিছুই নাই। ক্যাপিটাল থেকে আমরা নেট ইনকামটা যোগ করব, যেটা ইনকাম স্টেটমেন্টে বের করেছি। সেখান থেকে আমরা ড্রয়িংস বাদ দিব। ড্রয়িংস কত ছিল? ড্রয়িংসটা আমি একটু দেখাই দিই তোমাদের। এই যে ড্রয়িংসটা ছিল আমাদের 10,000 টাকা রেওয়া মিলে, সাথে আমাদের গুডস উইথড্র ছিল, অর্থাৎ পণ্য উত্তোলন ছিল 5,000 টাকা, টোটাল 15,000 টাকা। এই 15,000 টাকা আমরা এখানে বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার পর আমাদের কি আসলো? মালিকানা সত্ত্বের ক্লোজিং ব্যালেন্স চলে আসলো। এটার সাথে কারেন্ট লায়াবিলিটি যদি আমরা যোগ করে দিই, টোটাল লায়াবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটি পেয়ে যাব। তো যেহেতু টোটাল অ্যাসেট এবং লায়াবিলিটিস মিলে গেল, তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেছে। তো আশা করি এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসটা দেখার জন্য।